This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল আমরা দেখিয়েছিলাম ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে কথা হয়েছিল মনে আছে রাজ্য জুড়ে জলকষ্টের ছবি তার মধ্যে হাওড়ার বেলগাছিয়ার ছবিটা ছিল একেবারে আলাদা তার কারণ এখানে জল নেই জলের পাইপলাইন নেই পাইপ থাকলেও জল নেই এমন কিছু না পাইপ আছে পাইপলাইনের জলও আছে কিন্তু পাইপ লাইনটাই মাটির সঙ্গে পুরোপুরি ধসে পড়ে বিস্তীর্ণ এলাকা জলের সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তাই জল নিতে জল পেতে শেষমেশ রাস্তায় বিক্ষোভে নেমেছিলেন এলাকার মহিলারা জলের কষ্ট তো মিটেছে আপাতত ট্যাঙ্কার পাঠানো হয়েছে কলকাতা পুরসভার জলের গাড়ি এসছে সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু তার থেকেও বড় বিপদ হয়ে দেখা দিয়েছে অন্য কিছু সেটা কি না সেটা গোটা এলাকা জুড়ে ভয়ঙ্কর ধস জল নয় এখন এলাকার মানুষ প্রাণের গ্যারেন্টি চাইছেন যদিও জলের অপর নাম জীবন কিন্তু তারা বুঝতে পারছেন যে জলের সংকট মেটার পর এবার সত্যি সত্যি জীবনের সংকটের সামনে দাঁড়িয়ে আছেন তারা ধসের আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা পর 3 দিন ডাম্পিং গ্রাউন্ডে ধস রাস্তা বাড়িতে ফাটল আতঙ্কে ঘর ছাড়ছেন অনেকে আর তার মাঝে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বিদ্যুতের খুঁটিটাই এই ধসের জেরে উপড়ে পড়ায় ফলে যে কোনো সময় যে কোনো এলাকাতে এই গোটা এলাকা জুড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতে পারে অথবা বিদ্যুৎ স্পর্শে যে কোনো মানুষ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে ছেলে মেয়ে নিয়ে এবার যাবোটা কোথায় প্রশ্ন তুলছেন গৃহহীন মানুষজন যারা গত পরশু পর্যন্ত নিজের নির্দিষ্ট ঠিকানায় বাস করতেন হঠাৎই ধসের জেরে যেন তারা কার্যত উদ্বাস্তু আমাদের প্রতিনিধি এলাকা ঘুরে যে প্রতিবেদন পাঠিয়েছেন চোখ রাখবো সেই প্রতিবেদন এলাকার মানুষদের বিক্ষোভ অব্যাহত রয়েছে এবং এলাকায় যে ধস নেমেছে সেই ধসের বিভৎস ছবিটা একবার আমার ক্যামেরা পার্সন বিনোদদাকে বলবো দেখাতে এখানে কিন্তু রাস্তা দেখো গতকালের তুলনায় আজকে কিন্তু রাস্তা আরও ফুলে ফেপে একেবারে ফেটে চৌচির অবস্থায় হয়ে রয়েছে এবং মানুষজন সকাল থেকে যেটা বিক্ষোভ দেখাচ্ছিল এই যে বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড যেখানে হাওড়া শহরের বিভিন্ন জায়গা থেকে যে জঞ্জাল ডাম্পারে করে নিয়ে আসা হয় এবং এই রাস্তা ধরেই কিন্তু সেই জঞ্জাল ডাম্পিং গ্রাউন্ডে আসে এবং আমার ডান দিকের যে জায়গা রয়েছে সেখানে খালি হয় এবং সেখানেই মানুষজন কিন্তু সকাল থেকে এই রাস্তার অবস্থা ধস নামছে এই ভারী ভারী ডাম্পারগুলো এখান থেকে যাচ্ছে তারা কিন্তু আটকে দিয়েছিলেন তাদের একটাই দাবি জেলা শাসককে আসতে হবে আশ্বাস দিতে হবে কখন এই সমস্যা থেকে তারা মুক্তি পাবে কখন কি হবে সে কেউ জানে না এখন এতটা হয়েছে আস্তে আস্তে তো বেরিয়ে যাচ্ছে এখন কখন কি হবে না হবে আমরা ভয় রাত কাটিয়েছি লাইন নেই জল নেই কিচ্ছু নেই কোথায় যাব নতুন করে তো ধস নামছে ফাটল আরো বাড়ছে অনেকটা বেরিয়ে গেছে দেখেছি একটু নাপ পড়ে গেছে তাও দেখছি কি একদম বেরিয়ে যাচ্ছে আমাদের ঘর বাড়ি থাকবার দিবেন হ্যাঁ না খেয়ে বাচ্চারা আমরা আছি যে জায়গাটা ভেঙে গেছে এখানে বিদ্যুতের যে খুঁটি সেই খুঁটিগুলো কিন্তু উপড়ে পড়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রাখা হয়েছে যে ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন যে রাস্তা সেই রাস্তা কিন্তু একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে ধসে কিন্তু একেবারে ধসে গিয়েছে বড় বড় পাইপ লাইন রয়েছে ড্রেনেজ সিস্টেম রয়েছে ফলে এখানে যে সমস্যা তা কিন্তু আমরা একেবারেই তুলে ধরছি মানুষজন গতকাল থেকেই কিন্তু এখান থেকে তাদের যে দৈনন্দিন আসবাবপত্র জিনিসপত্র এই মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুব্রতর কাছে সুব্রতর সঙ্গে এই মুহূর্তে স্থানীয় মানুষজনরা রয়েছে সুব্রত তুমি খুব ঘুরে ঘুরে সকাল থেকে দেখাচ্ছ আমাদেরকে দেখাচ্ছিল এই মুহূর্তে দর্শকরা দেখছিলেন যে তোমার পাঠানো প্রতিবেদন কিভাবে এলাকা জুড়ে ধস নেমেছে ফাটল ধরেছে বাড়িতে রাস্তায় এই মুহূর্তে মানুষজন কি বলছেন প্রশাসন থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে যদি সবটা আমাদেরকে জানাও এবং দেখাও একেবারে দেখো অনির্বাণ আমি তোমাকে প্রথমে যে ছবিটা দেখাবো সেই বিভৎস ছবি অর্থাৎ বেলগাছিয়া ডাম্পিং গ্রাউন্ড সংলগ্ন যে মানুষের বাসস্থান সেখানে প্রায় 3.5 থেকে 4 হাজার মানুষের বাসস্থান তারা কিন্তু এই মুহূর্তে প্রাণ বা জীবন হাতে করে নিয়ে এলাকায় রয়েছে এবং বেশ কিছু মানুষ যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তারা কিন্তু এখান থেকে পাশে একটি স্কুল আছে সেখানে তারা আশ্রয় নিয়েছেন সেই ছবিটা তোমাকে দেখাবো মানুষজন এই ভাঙা রাস্তা বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রয়েছে প্রশাসনের ভূমিকা বলতে আজ সকালে মন্ত্রী অরূপ রায় এখানে এসেছিলেন পরিদর্শন করেছেন এবং তিনি আশ্বাস দিয়েছেন যে দ্রুত এই সমস্যার সমাধান হবে সরকার পাশে আছে কিন্তু কোথায় সরকার কোথায় প্রশাসন আমি তোমাকে আর একবার সেই চিত্রটা দেখাবো এই যে অবস্থা শুধু এখানে প্রশাসন বলতে বেশ গুটি কয়েক পুলিশ আধিকারিকরা রয়েছেন সুব্রত তুমি যে ছবিটা দেখাচ্ছ এটা ভয়ঙ্কর একটা বিদ্যুতের খুঁটি উপরে পড়ে রয়েছে অসংখ্য তারের জঞ্জাল এই বিদ্যুতের খুঁটিতে এবং তারগুলোতে বিদ্যুৎ সংযোগ কি বিচ্ছিন্ন করা হয়েছে
দেখো একেবারেই প্রায় 72 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখানে মানুষজন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এখানে বিদ্যুতের যে কানেকশন, সেই কানেকশন এখন কেটে দেওয়া হয়েছে, কারণ খুঁটিগুলো সব হেলে পড়েছে এবং মানুষ আতঙ্কে রয়েছে। বিদ্যুৎ যদি থাকতো তাহলে তো বিভৎস একটা পরিস্থিতির সম্মুখীন হতে হতো, আমাদেরকে সেই ছবি দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু বিদ্যুৎ দিয়ে সবথেকে বড় কথা হচ্ছে মানুষের বাসস্থান, পানীয় জল এবং তাদের খাদ্য, প্রশাসনের ভূমিকা, এইগুলো কিন্তু বড় প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। এখানকার প্রায় 1000 মানুষ, তারা চাইছে যে প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হোক। আমি একটু কথা বলে নেবার চেষ্টা করব। দিদি, খাবার জল, খাবার কিছু পাচ্ছেন? কিছু পাচ্ছি না স্যার, কিছু পাচ্ছি না স্যার। জল, কারেন্ট, খাবার কিচ্ছু নয়, কেউ আমাদের হেল্প করতে পারছে না। একটা বাচ্চার হাতে বিস্কুট দেবে সেটাও পাচ্ছে না। কেন প্রশাসন আসছে না? হ্যাঁ, কালকে এসেছিল, একটা বিস্কুট একটা কেক সবাইকে দিয়ে গেছে আমাদের ক্লাবে, এইটাই ব্যাস। আর কি কিভাবে থাকছেন এখন? এরকমই ভাবে থাকছি, রাস্তাতে ঘুরছি, একেবারে দেখো সেই ছবিটা তোমাকে দেখাচ্ছি। মানুষজন কিন্তু এখানে যাদের ঘর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গেছে, দেওয়াল পড়ে গেছে, তারা কিন্তু এই এলাকা ছেড়ে দিয়েছে। প্রাণে বাঁচতে বাচ্চাদের, শিশুদের নিয়ে, পরিবার পরিজনদের নিয়ে তারা দূরে রয়েছে। তাদের আগামী ভবিষ্যৎ কি বড় প্রশ্নচিহ্নের মুখে রয়েছে। প্রশাসনের তরফ থেকে যেভাবে নজরদারি দেওয়ার কথা ছিল, সেই নজরদারির কিন্তু একটা বড়সড় অভাব রয়েছে, এমনটাই মনে করা হচ্ছে, বা ছবিতে একেবারেই স্পষ্ট। আমি আরেকবার দেখাবো এখানে যে মানুষজনগুলো রয়েছে, তাদের খাবার ব্যবস্থা বা তাদের পানীয় জল গতকাল থেকে প্রায় TV9 বাংলা আমরাই বারবার সেই খবর প্রকাশ করার পরেই কিন্তু নড়ে চড়ে বসে প্রশাসন, এবং ফিরহাদ হাকিমের তত্ত্বাবধানে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে জলের গাড়ি পাঠানো হয়, তারপরেই তারা জল পায়। কিন্তু আজকে সকাল থেকেও কিন্তু একই অবস্থা, খালি বালতি নিয়ে মানুষজন বসে আছে, জলের ব্যবস্থা নেই। মানুষ দিদি, জল পাচ্ছেন পর্যাপ্ত? আমরা জল পেয়ে কি করবো, আমাদের তো ঘরই বসে গেছে, ঘর পড়ে গেছে, দেখছেন আমাদের ঘরের অবস্থা, আমরা তো ঘর ছাড়া এখন। ঘরের ছবিটা যদি একটু দেখাও সুব্রত, যে ঘরটার কথা উনি বলছেন, তোমার সঙ্গী চিত্র সাংবাদিককে যদি একটু বলো ঘরের ছবিটা দেখাতে সুব্রত। এসেছিলেন অরূপ রায়, আমাদের এক্স কাউন্সিলর এসেছিলেন, ভাস্কর ভট্টাচার্য, উনি কথা বলে গেছেন। আমি আসছি আপনার কাছে। আমি একেবারে অনির্বাণ, দেখো আমি তোমাকে যে ঘরের ছবিটা দেখাবো, তুমি আটকে উঠবে সেই ছবিটা দেখলে, যা পরিস্থিতি হয়ে রয়েছে এই মুহূর্তে। এই যে ঘরের অবস্থা, আমি তোমাকে আরেকবার দেখাচ্ছি ছবিটা। সাবধানে সুব্রত, তার কারণ তুমি যে এলাকাটা দাঁড়িয়ে রয়েছো সেখানে যে কোনো সময় যে কোনো জায়গায় ধস নামতে পারে, বাড়িগুলোতে বড় বড় ফাটল। যে ধসের ছবি দেখতে পাচ্ছি, তুমি নিজেও ওখানে খুব সাবধানে সতর্কভাবে চলাফেরা করো। সুব্রত, একটা জিনিস বুঝতে চাইবো আমি, দমকলের পোশাক পরিহিত কিছু মানুষজনকে দেখলাম, সম্ভবত দমকল কর্মী তারা, কিন্তু এখানকার এই ধস সামাল দিতে বা এখানকার বিপদ সামাল দিতে শুধু দমকল কর্মীরা কি যথেষ্ট? স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্সের মানুষজনকে দেখতে পেয়েছো? অসামরিক প্রতিরক্ষার দপ্তর রয়েছে আমাদের রাজ্যে, তাদের কাউকে দেখতে পেয়েছো? ত্রাণ পুনর্বাসন দপ্তরে কেউ এসছেন? এরা তো বলছেন সাধারণ জীবন যাপনের জন্য, জীবন ধারণের জন্য যে প্রয়োজনীয় জিনিসগুলোই এরা পাচ্ছেন না। একেবারে দেখো দমকল কর্মীরা ছিল, এবং আজকে সকাল থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের যে কর্মী তারা কিন্তু এসেছেন, মানুষদেরকে শুধুমাত্র মাইকিং করে সচেতন করছে। পাশাপাশি প্রশাসনের যে ভূমিকা, যে রূপ আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, এই হাওড়ায় কিন্তু এই ধরনের ঘটনায় কিন্তু প্রশাসনের ভূমিকা নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন রয়েছে। চোখে আঙুল দিয়ে মানুষজন দেখিয়ে দিচ্ছে কোথায় গাফিলতি, অর্থাৎ তারা শুধুমাত্র নির্বাচনের সময় এই এলাকায় আসে, এরকম ধরনের একটা ঘটনা ঘটে গেছে যেখানে মানুষের জীবন দ্বন্দ্বের মধ্যে পড়েছে। তারা এখন প্রশাসনকে পাশে চাইছে, তারা কিন্তু সেইভাবে পারছে না। প্রশাসনের লোকজন এসেছিল, কথা বলেছে? না, আমরা সেই জানাম না, এই প্রথম দেখতে এসেছি আজকে। আজকে এলাম দেখ, প্রশাসনের লোকজন কেউ আসেনি, আমরা দেখিনি কাউকে। আমরা একেবারেই দেখো প্রশাসনের লোকজন সেইভাবে, আমি আর একটু কথা বলে নেবার চেষ্টা করব। আপনারা তো এখানে বাড়িঘর সব ভেঙে গেছে, প্রশাসনের লোকজন এসেছে? হ্যাঁ এসছে, ভাস্কর দাদা, অরূপ দা এসছে, দেখে গেছেন ওনাদের, আর বলেছে কিছু করবে, খাবার বন্দোবস্ত করেছে। 72 ঘন্টা হয়ে গেছে প্রায়, এরকম অবস্থায় রয়েছেন, কোথায় কি ব্যবস্থা? জল খায় না, ভাত খায় না, কিছু খায় না, এমনি ভুখা আছে, বাচ্চা কাচ্চা নিয়ে কি করে যাবে ঘরে রান্না করতে? শুধু ওই আশ্বাসে, আর জল দিচ্ছে না, কিছু দিচ্ছে না, খাবার বাচ্চা ফাচ্চাকে দিত তো বাবু। কি চাইছেন আপনারা? আর খাবার দাও, ঘর আমার ভাঙছে, ঘর দাও। আর খুব সাধারণ জিনিস চাইছেন, খুব সাধারণ জিনিস একজন নাগরিক যা চাইতে পারেন প্রশাসনের কাছ থেকে, নিজের সরকারের কাছ থেকে। খাবার চাইছেন, জল চাইছেন, নিজের বাসস্থানটা একেবারে জাস্ট ধসে তলিয়ে গেছে, সেখান থেকে নতুন বাসস্থান চাইছেন বা তার জন্য ব্যবস্থা করে দেওয়ার জন্য অন্তত আপাতত একটা ব্যবস্থা চাইছেন। আমরা শুনে নেব অরূপ রায়, স্থানীয় বিধায়ক এবং মন্ত্রী, তিনি এসেছিলেন, প্রচুর আশ্বাসও দিয়ে গিয়েছেন। ঠিক কি বলে গিয়েছেন একবার শুনবো। দুর্ঘটনা ঘটেছে, ভয়ঙ্কর দুর্ঘটনা।
তা সুতরাং সেই সময় জলেরও সমস্যা হয়েছে। জলের সমস্যাগুলো একদিকে শিবপুর, মধ্য হাওড়া, শালকিয়া সমস্ত জায়গাতেই সমস্যা হয়েছে। সেই জায়গাগুলো দুটো জায়গা রেস্টোর হয়েছে আপাতত। মধ্য হাওড়া রেস্টোর হয়েছে, শিবপুরটা রেস্টোর হয়েছে, শালকিয়াটা এখনও ক্লিয়ার হয়নি। এখনও যুদ্ধকালীন পরিস্থিতিতে কেএমডিএ কাজ করছে, বাধা চলছে, কিন্তু বাধাকে বিঘ্নকে উপেক্ষা করে কাজ চলছে। মানুষের পাশে সরকার আছে, সরকার ছিল সব সময়। এখানে যারা রয়েছেন তারা বলছে এখানেতে ময়লা না ফেলা, একটা বিক্ষোভ সকালবেলা এই নিয়ে দেখিয়েছে, তো অন্য কোনো অন্যথা ব্যবস্থা সেটা নিয়ে পরিকল্পনা চলছে। কর্পোরেশনও চিন্তাভাবনা করছে, এমএ ডিপার্টমেন্টও চিন্তাভাবনা করছে। তা সুতরাং কিভাবে এখান থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে এই ভাগাড়কে ক্লিয়ার করা যায় এবং এই জমিটাকে ব্যবহার করা যায়, সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে। এটাই বার্তা দেওয়া হচ্ছে যে যেসব বাড়িগুলো সমগ্র পল্লীবাসীকে জানানো যাচ্ছে হাওড়া ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে ভূমি ধস ও ভূমি ক্ষয়জনিত কারণে বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে এলাকা। তাই আপনারা আপনাদের প্রয়োজনীয় নথি, দ্রব্য সামগ্রী, টাকা পয়সা, দলিলপত্র নিজেদের কাছে রাখুন, নিরাপদ দূরত্বে সরে যান এবং বাড়ির বাচ্চা এবং বয়স্কদের নিরাপদ দূরত্বে রাখুন। হাওড়া জেলা প্রশাসন আপনাদের পাশে। নিশ্চিতভাবে এই মাইকিংটা অত্যন্ত প্রয়োজনীয় মানুষকে সচেতন করবার জন্য, কিন্তু স্টেট ডিজাস্টার রিলিফ ফোর্স বা এসডিআরএফ বা তাদের ম্যানেজমেন্ট তারা স্রেফ মাইকিং করে কি নিজেদের দায় সারবে? সরকার জল যেখানে প্রয়োজন, যেখানে খাবার প্রয়োজন, এবং সব থেকে বড় কথা মন্ত্রী অরূপ রায় বলছেন এই ভাগাড় কি করে পরিষ্কার করা যায়, শুনেই বোঝা যাচ্ছে কার্যত একটা অপালনীয় প্রতিশ্রুতি দিচ্ছেন। যে প্রতিশ্রুতি পালন করবেন না জেনে শুনে দিচ্ছেন। বেলগাছিয়ার ভাগাড় একদিনে পরিষ্কার করার মতো নয়, সেটা যে কোনো শিশুও বোঝে। ভাগাড় পরিষ্কার করাটা এই মুহূর্তে প্রায়োরিটি বা এই মুহূর্তে সব থেকে প্রয়োজনীয় কাজ নয়, সেটাও এখানকার বাসিন্দারা বুঝতে পারছেন। প্রয়োজনীয় কাজগুলো এড়িয়ে যাওয়ার জন্যই কি অপ্রয়োজনীয় প্রতিশ্রুতি? এই মুহূর্তে যা চাই এলাকার বাসিন্দাদের তা কোথায়? সব থেকে বড় কথা, আজকে ভাগাড় পরিষ্কার করার কথা বলছেন অরূপ রায়, মন্ত্রী অরূপ রায়, বিধায়ক অরূপ রায়। 14 বছর ধরে এই ভাগাড়ের ম্যানেজমেন্ট করেছেন কি? শুনতে অবাক লাগতে পারে, কিন্তু ভাগাড়েরও রক্ষণাবেক্ষণ প্রয়োজন। ভাগাড়কে ধর্মের নামে ছেড়ে দেওয়া যায় না বলছেন বিশেষজ্ঞরা। যে কোনো ডাম্পিং গ্রাউন্ডের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে তার উপর যে আবর্জনা জড়ো হচ্ছে, যে ওয়েস্ট, সেই ওয়েস্টের হাইট কতটা হবে, এবং বিশেষত যে এলাকা জুড়ে প্রসারিত অথবা তার ডায়ামিটার অথবা তার প্ল্যান এরিয়া, দৈর্ঘ্যে প্রস্থে সে কত বড় এবং উচ্চতায়, এটার মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে হয়। যদি কোনো কারণের জন্য এই ভার অর্থাৎ জমা হওয়া স্তূপ আবর্জনার তার যে ওভারবার্ডেন প্রেশার সেটা যদি খুব বেশি হয়ে যায়, তাহলে সেটা যে মাটির উপর দাঁড়িয়ে থাকে সেই মাটির ধারণ ক্ষমতা সেটা এক্সিড করে, ফলে সেই মাটিটা ফেল করতে পারে। এবং সেই মাটিটা যদি ফেল করে তাহলে ওই ডাম্পিং গ্রাউন্ডের চারপাশে বাঁ দিক এবং ডান দিক ঘেঁষে, বিশেষত ডাম্পিং গ্রাউন্ড যতটা চওড়া তার সমান বাঁ দিক বা ডান দিকের বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে যে সয়েল ফেলিওর হতে পারে, এবং সেই অঞ্চলগুলোতে যে ধরনের বাড়ি থাকে তাহলে সেই বাড়িগুলো টিল্ট হতে পারে, ক্র্যাক আসতে পারে। সেখানে যদি আন্ডারগ্রাউন্ড পাইপলাইন যায় সেই পাইপলাইনগুলো ক্র্যাক আসতে পারে। যদি দেখা যায় যে সেটা বিপদের মধ্যে রয়েছে বা বিপদের মুখে দাঁড়িয়ে আছে, অ্যাডিকুয়েট ফ্যাক্টর অফ সেফটি নেই, তাহলে তখন তার আশপাশের যে এলাকায় খুব ক্লোজ যে জায়গাগুলো ডাম্পিং গ্রাউন্ডের, সেখানে যদি বাড়ি ঘর দূর থাকে সেগুলোকে রিলোকেট করে নেয় বুদ্ধিমানের কাজ। অথবা যেটা করতে হবে যে ডাম্পিং গ্রাউন্ডের হাইট সেটা হচ্ছে তখন হচ্ছে কন্ট্রোল করতে হবে, তার ভার কমাতে হবে। ওই ডাম্পিং গ্রাউন্ডের থেকে অনেকটা দূরেই বাড়ি তৈরির অনুমতি দেওয়া উচিত, আর তার আগে এলাকাটাকে নিয়ন্ত্রিত এলাকা হিসেবে ট্রিট করা উচিত। অর্থাৎ আজ যা করা হচ্ছে তা অনেক আগে করার দরকার ছিল, এবং ডাম্পিং গ্রাউন্ডকে স্রেফ ডাম্পিং গ্রাউন্ড বা ভাগাড় বলেই ফেলে রাখা যায় না। ফুল অ্যান্ড ফাইনালে পরের খবরে আসবে। দেখতেই পাচ্ছেন, শুনতেই পাচ্ছেন যে ফুল অ্যান্ড ফাইনাল কোনো সলিউশন কোনো কিছুরই সরকারের কাছে নেই, কিন্তু এই মুহূর্তে একটা ফুল অ্যান্ড ফাইনাল পোস্টার যুদ্ধ চলছে। ফুল ফাইনাল কি আমরা বুঝতে পারছি না, তার কারণ যাদবপুরে অধিনায়ক অভিষেক পোস্টার পড়ার পর এবার সর্বাধিনায়িকা পোস্টার। যাদবপুর জুড়ে এই অধিনায়ক পোস্টার পড়ার পরই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল রাজ্য রাজনীতির মহলে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক বিদেশ সফরের মুখে এবং বিদেশ সফরে যাওয়ার আগে নবান্নে সাংবাদিক বৈঠক করে যখন তিনি সরকারের দায়িত্ব কোন মন্ত্রীদের হাতে দিয়ে যাচ্ছেন, কোন গ্রুপ অফ মিনিস্টার্স অর্থাৎ একদল মন্ত্রী কাদেরকে তিনি ঠিক করেছেন যারা তার অনুপস্থিতিতে এখানে সরকারি কাজকর্ম দেখভাল করবেন এবং তার সঙ্গে যোগাযোগ রাখবেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দেন যে তিনি কোন কোন সচিবকে
দায়িত্ব দিচ্ছেন সরকারের সচিবালয় পরিচালনার জন্য। সেখানে বসেই জানিয়েছিলেন যে দল পরিচালনার ক্ষেত্রে সুব্রত বক্সী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকে তিনি দায়িত্ব দিয়ে যাচ্ছেন বিদেশ সফরে যাওয়ার সময়। কিন্তু এরপরই অর্থাৎ পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এই সাংবাদিক বৈঠক করলেন বিকেলে নবান্নে, তার ঠিক পরের দিন সকালে উঠে মহানগরের মানুষ দেখলেন এই অধিনায়ক লেখা পোস্টার পড়েছে শহরে, আর আজ সর্বাধিনায়িকা লেখা পোস্টার। স্বভাবতই তৃণমূলের এই নতুন পোস্টার যুদ্ধ নিয়ে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে নাগরিকদের। এই মুহূর্তে এই পোস্টার নিয়ে অর্থাৎ যাদবপুর 8B মোড় থেকে শহরের বিভিন্ন জায়গায় যে সর্বাধিনায়িকা এবং অধিনায়ক পোস্টার, তা নিয়ে রাজনৈতিক প্রতিক্রিয়া বিভিন্ন দলগুলি থেকে আমরা পেয়েছি। আর শুরুতেই সেই প্রতিক্রিয়া নজর রাখি, তারা কে কিভাবে দেখছেন এই পোস্টার যুদ্ধ। যার পয়সা আছে 4টে হোর্ডিং লাগিয়ে দেয়, যাকে কেউ চেনে না, যে জীবনে রাজনীতি করেনি, যে সমাজের জন্য কিছু করেনি, তারও বড় বড় হোর্ডিং আমরা দেখি। হোর্ডিং দিয়ে কিছু হবে না। যদি যাদবপুরের পরিবর্তন করার দরকার আছে গিয়ে করো, শিক্ষার পরিবেশ তৈরি করো, সে দম নেই। কে নেতা পার্টির মধ্যে সেই নিয়ে ঝগড়া চলছে, হোর্ডিংয়ের রাজনীতি শুরু হয়ে গেছে, এতে কিছু যায় আসে না। যাদবপুর যদি সমস্যা হয়, সমস্যা সমাধানের জন্য চেষ্টা করুন। তৃণমূল দলের মধ্যে যে প্রবল অন্তর্বিরোধ চলছে, যে প্রবল খাওয়াখাই চলছে, কে কার থেকে বড় তার প্রতিযোগিতা চলছে, এই পোস্টার যুদ্ধের মধ্য দিয়ে তা স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে। এই পোস্টার যুদ্ধে একদিকে খোকাবাবুরা আছে, আরেকদিকে দিদির সমর্থকেরা আছে। বাংলার মানুষকে এবার ভাবতে হবে তৃণমূল তুমি কার, তুমি খোকাবাবুর না তুমি মমতার। এই পোস্টার যুদ্ধ নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন, বিশেষ করে রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের মতো করে আক্রমণ শানাচ্ছে। তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত এ নিয়ে সরকারিভাবে অর্থাৎ দলের তরফ থেকে কিছু বলেন। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষক শুভময় মৈত্র। শুভময় বাবু, আমি এই বিতর্কটা বুঝতে চাইছি, এই বিতর্কের জায়গাটা, পরিসরটা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসে থাকছে কি করে? বিদেশ সফরের আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন পুরোটা, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনি স্পষ্ট করে দিয়েছেন পুরোটা, তারপরেও বারবার এমন পোস্টার যুদ্ধ চলছে কেন? কোনো বিশ্লেষণ? দেখুন, রাজনীতির একটা বহমানতা থাকে এবং রাজনীতিতে সবসময় একটা প্রচারের বিষয় থাকে। সেই জায়গাটির দিক থেকে পোস্টারের কথা আসে এবং একই রকম ভাবে এই যে তৃণমূলের মধ্যে কে নেতা হবেন, এবং সেখানে এটা নিয়ে অন্তত কোনো সন্দেহ নেই যে তৃণমূল যে ধরনের রাজনৈতিক দল, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নেতা হবেন এই নিয়েও কোনো সন্দেহ নেই। প্রশ্ন হচ্ছে সেটা কোন সময়। এবার সেই জায়গায় এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নটিকে তৃণমূল কংগ্রেস কিন্তু মোটের ওপর চালু রাখতে চায়। অর্থাৎ এই আলোচনাটিকে বন্ধ করা তৃণমূল কংগ্রেসের মতো একটি দল যারা কর্পোরেট সংস্থার সাহায্য নেন বিভিন্ন ডেটা অ্যানালিসিসের জন্য, তাদের পক্ষে এটা বন্ধ করে দেওয়া কোনো অসুবিধার বিষয় নয়। সুতরাং এটা বুঝতে হবে যে এটা এমন নয় যে দলের অন্তর্দ্বন্দ্বের খবর একেবারে বাইরে বেরিয়ে আসছে, এটা বরং তৃণমূল কংগ্রেসের মধ্যেই যে দ্বন্দ্বের প্রকাশ, সেটা আসলে একটা প্রচারের প্রকাশ। যেটা দেখবেন তৃণমূল কংগ্রেসের রাজনীতির একটা বড় জায়গা হচ্ছে নিজেরাই দুটো পক্ষ তৈরি করা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রচারে আসেন তখন তিনি কিন্তু ভোটের আগেও নিজের দলের প্রচুর সমালোচনা করেন। ফলে আমার মনে হয় নিজের দলের দ্বান্দ্বিক পরিস্থিতি সংবাদ মাধ্যম এবং মানুষের মনে যতটা জায়গা পায়, সেই জায়গাটি পাওয়াও একটা কৌশলের বিষয়। আমার মনে হয় সেটাই মূল কারণ। তৃণমূল কংগ্রেসের মধ্যে এমন কোনো দ্বন্দ্ব নেই যার ফলে দল ভেঙে গিয়ে একটা বিরাট গোলমালের সৃষ্টি হবে। অনেক ধন্যবাদ শুভমবাবু আপনার এই বিশ্লেষণের জন্য। অর্থাৎ জনপরিসরে এবং জনমনে আরো বেশি করে তৃণমূল কংগ্রেসকেই প্রচারে রাখার জন্য এটা আসলে একটা প্রচার কৌশল ছাড়া আর কিছু না, এমনটাই মনে করছেন শুভময় মৈত্রের মতো রাজনৈতিক বিশ্লেষকরা। গতকালের তুমুল বাকবিতণ্ডা এবং কার্যত মুখোমুখি প্রায় সংঘর্ষের মতো পরিস্থিতি তৈরি হওয়ার পর আজ দিলীপ ঘোষের বাড়ির সামনে খড়গপুরের তৃণমূল কাউন্সিলরদের পাল্টা বিক্ষোভ, ওদিকে আবার পাল্টা স্লোগান বিজেপি কর্মীদের। সব মিলিয়ে আজও রীতিমতো গরম দিলীপ ঘোষকে কেন্দ্র করে খড়গপুরের আবহাওয়া। না, যেরকম বুদ্ধি উনি সেরকম বলেছেন, সবকিছুর উত্তর দেওয়ার দরকার নেই। ফুল অ্যান্ড ফাইনাল আজকের মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন TV9 বাংলায়।